দর্শক সবাইকে স্বাগত এর টিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, আমরা এক অস্থির সময়ের মধ্যে দিন গুজরান করছি। প্রতিদিন রাজপথে লেগে আছে দাবি আদায়ের মিছিল। এসব দাবি দেওয়ার মিছিল থামাতে সরকার অনেকটাই গলদঘর্ম। অন্যদিকে জাতীয় না স্থানীয় কোন নির্বাচন আগে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন স্পষ্ট। সরকারও খোলাসা করছে না কোন নির্বাচনটি তারা আগে করতে চায়, কেন করতে চায়। সব মিলিয়ে রাজনীতিতেও চলছে এক ধরনের বিশ্বাস অবিশ্বাসের দোলাচল। এসব বিষয় ছাড়াও সমসাময়িক সব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই সময়ে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুইজন অতিথি উপস্থিত আছেন এবং আরেকজন অতিথি আমাদের ভার্চুয়ালি যুক্ত হবেন। আমি প্রথম পরিচয় করে দিচ্ছি। আমার সামনে আছেন হাসান মামুন, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট, এবং তারপরে আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, এবং ভার্চুয়ালি জুমে যুক্ত আছেন ডক্টর নাহারিন আই খান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি হাসান মামুন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে কুয়েটে গতকাল একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এবং সেখানে নানা রকমের আহত এবং লাঞ্ছিতর ঘটনা ঘটেছে। তো পরস্পর বিরোধী নানা রকম বক্তব্য পাওয়া যাচ্ছে, কিন্তু কুয়েটে তো রাজনীতি ছিল না, হঠাৎ করে কেন এরকম যুদ্ধেন্দ্রী অবস্থা তৈরি হলো? আপনার কাছে পিছনের কি খবর আছে আপনার কাছে? না, আমার কাছে তো খবর নাই, খবর আছে মিডিয়াতেও পরস্পর বিরোধী খবর আছে। স্পষ্ট না কেন এই ঘটনাটা ঘটলো এবং কারা সূত্রপাত করলো, এটা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য আছে। আজকে কিন্তু বিবৃতি যুদ্ধ চলেছে এবং গতকালই ঢাকা ইউনিভার্সিটিতে এটার প্রতিক্রিয়া দেখা গেছে। দুই দলে মিছিল করেছে রাতে। একটা ভালো খবর যে কোনো সংঘাত হয়নি, সেটা একটা ভালো। সংঘাতও হতে পারত, কত কিছুই তো হতে পারত। আর আরেকটা ব্যাপার হলো যে 6 মাস পরে এই ঘটনা ঘটলো। ক্যাম্পাসে যে পরিস্থিতি বিরাজ করছে বলে আমরা খবর পাচ্ছিলাম, তাতে কিন্তু আরও আগেও এরকম হতে পারত, কুয়েটে না হয়ে অন্য জায়গায় হতে পারত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিভাবে চলবে না চলবে এটা নিয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলোর মধ্যে কিন্তু মতপার্থক্য আছে। এই মতপার্থক্যের জেরেই এই ঘটনাটা ঘটেছে কুয়েটে। তো এই অভিযোগও আছে যে একটা পক্ষের ভেতর আরেকটা পক্ষ ঢুকে এই ঘটনা ঘটিয়েছে, এই অভিযোগও আছে। তো এগুলো তো ভালো ইনভেস্টিগেশন হওয়া দরকার, নিরপেক্ষ ইনভেস্টিগেশন হওয়া দরকার। মুশকিল হচ্ছে যে সরকার যেহেতু এই সবগুলো শক্তিরই সরকার, ফলে তার পক্ষে এটা কতখানি সঠিকভাবে ইনভেস্টিগেট করা সম্ভব, এই প্রশ্ন কিন্তু আছে, তাই না? এবং পুলিশকেও আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে এই ধরনের সংঘাত ঘটলে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে না, কারণ পুলিশ কার বিরুদ্ধে কার পক্ষে অবস্থান নেবে। আগে তো একটা ছিল ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে পুলিশ এবং ছাত্রলীগ মিলে প্রতিপক্ষকে মাঠছাড়া করা। এখন তো এটা নাই। দুই পক্ষই তাদের। তো পুলিশ একটু বিভ্রান্ত, আর পুলিশের মধ্যে তো মনোবলের ঘাটতি প্রচণ্ড। পুলিশ কোনো কিছুই ফেস করতে পারছে না এবং সেনাবাহিনীকে ডাকতে হচ্ছে, বিজেপিকে ডাকতে হচ্ছে। সেনাবাহিনীও কোন দিকে অবস্থান নেবে, এটা হচ্ছে একটা সমস্যা। সেই জন্য আমার মনে হয় যে এই ছাত্র সংগঠনগুলোর যে মাদার অর্গানাইজেশন আছে, যারা মূল সংগঠন আছে, তাদেরকে উদ্যোগী হতে হবে এই ধরনের সংঘাত যাতে সৃষ্টি না হয়। ধন্যবাদ। রাশেদ খান, আপনার কাছে কিভাবে মূল্যায়ন করবেন আপনি কুয়েটের ঘটনা? আপনারা ধন্যবাদ ভাই, যথার্থই বলেছেন। দেখেন, বিশেষ করে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলো রাজনীতি মুক্ত রাখা দরকার। আগে কিন্তু ছিল, কারণ একজন ডাক্তার হবেন, তিনি আসলে তার রাজনীতি করার সময় কোথায়? সময় তো পাবেন না। একজন ইঞ্জিনিয়ার হবেন, তারও আসলে সময় নাই। তার যারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়া অবস্থায় আবার রাজনীতি করেন, তারা আবার পড়াশোনা ঠিক মতন করতে পারেন না। দেখেন, আমরা যত বেশি ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবো, আমরা তত বেশি উন্নত হব। বাংলাদেশে তো আমাদের স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এর বাইরেও কিন্তু বিভিন্ন মহানগর কমিটি, ছাত্র রাজনীতির এই জায়গা থেকে কিন্তু ভালো পলিটিশিয়ান তৈরি হচ্ছে। কিন্তু আপনি যদি ভালো পলিটিশিয়ানের পাশাপাশি ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে না পারেন, তাহলে কি হবে? আপনার এই পদ্মা সেতু আপনি করলেন, আপনাকে কিন্তু বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনতে হয়েছে, ভাড়া করতে হয়েছে।
আপনি বাংলাদেশে কিন্তু আপনি চিকিৎসা নিচ্ছেন না, আপনাকে লন্ডনে বা সিঙ্গাপুরে বা কানাডায়, ব্যাংককে যাওয়া লাগছে। তার মানে প্রত্যেকটা পেশা কিন্তু গুরুত্বপূর্ণ। রাজনীতি একটি পেশা, এবং এর পাশাপাশি ডাক্তারি করা, ইঞ্জিনিয়ারিং করা, এটিও কিন্তু একটি পেশা। অর্থাৎ আমাদের দেশের এই যে বদ্ধমূল ধারণা যে সবাইকে রাজনীতিবিদ হইতে হবে, আমরা ইদানিংকাল দেখছি যে বুয়েটে পড়াশোনা করে তিনি হচ্ছেন অ্যাডমিন ক্যাডার, তিনি হচ্ছেন পুলিশ ক্যাডার। এইভাবে তো একটি রাষ্ট্র কোনোভাবে চলতে পারবে না। সুতরাং আমার মনে হয় যে এই বিষয়ে আমাদের ঐক্যমত দরকার, যে যারা মেডিকেলে পড়াশোনা করবে, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে, এই দুইটা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি রাখা যাবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি চর্চা হতে পারে, যেটি ভাষাতে টকশোতে যুক্ত হওয়ার হল আগেই সংসদ যে ধরেন নির্বাচন যে মানে যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ আছে সেগুলো কার্যকর হবে কিভাবে? আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা তুলেছেন। তবে এই প্রতিষ্ঠানগুলোতে হল সংসদ রাখা যেতে পারে, হল সংসদ। কিন্তু দেখেন, শুধুমাত্র আমাদের যেমন ডাকসুতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে যেমন ছাত্র সংসদও থাকে এবং একই সাথে ছাত্র রাজনীতিও থাকে। তো আমার কথা হলো যে আপনার অন্তত মেডিকেল বলেন বা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বলেন, সেখানে হল সংসদ রাখা যেতে পারে। ছাত্রদের অধিকার, ক্যান্টিনের খাবারের যে আপনার মান বলেন, তাদের পড়াশোনা বলেন বা বিভিন্ন একাডেমিক সমস্যা, সেগুলো সমাধান করার জন্য হল সংসদ থাকতে পারে। আমার মনে হয় সেই আগের চিন্তা বর্তমানে আর করলে হবে না। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের আপনার 6 মাস অতিবাহিত হওয়ার পরে এখন আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে নানান ধরনের ফাটল, অভিযোগ, অনুযোগ, পক্ষ বিপক্ষ নানান ধরনের অবস্থান, এটি কিন্তু আমাদেরকে ব্যাপকভাবে ক্ষতি করবে। আমি আজকে সারাদিন খুবই চিন্তিত। আমি ভাবতেছি যে যদি এই অবস্থা চলতে থাকে, যা শুরু হয়েছে, এই অবস্থা যদি চলে আর 1 মাস চললে এই দেশে তো আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ কী চায়? আওয়ামী লীগ চায় আমাদের ঐক্যের ভিতরে ফাটল তৈরি হোক। দেখেন, যখন ঐক্যের ভিতরে ফাটল তৈরি হবে, তখন রাজনৈতিক কারণে কিন্তু একটা অংশ বা একটা গ্রুপ বা একটা শক্তি কিন্তু আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিবে। ইতিমধ্যে কিন্তু তৃণমূলে আমরা দেখছি যে আওয়ামী লীগ বুক ফুলিয়ে চলছে। এর পিছনে দায়টা আসলে কার? আমাদের পলিটিশিয়ানদের। আমরা মনে করছি যে আওয়ামী লীগের ভোট দরকার, আওয়ামী লীগের 25% বা 30% ভোট রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অনেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমার মনে হয় আমাদের আরও বেশি উপলব্ধি করা দরকার যে এই মুহূর্তে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ গড়তে হলে আমাদের ভিতর ঐক্যের কোনো বিকল্প নাই। আজকে আমি কয়েকদিন ধরে যা দেখছি যে ঐক্যের যে সংকট শুরু হয়েছে, আগামী নির্বাচন পর্যন্ত যদি এইভাবেই চলতে থাকে, তাহলে এই দেশে আর একটি বিপ্লব হতে পারে, আর একটি গৃহযুদ্ধ শুরু হতে পারে। সুতরাং আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে অনতিবিলম্বে একটি রাজনৈতিক কাউন্সিল গঠন করা, মানে সেখানে সকল দল থাকবে এবং সেই দলের মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দলগুলো একে অপরের বিরুদ্ধে বিষেধগার করতে পারবে না, মিথ্যাচার করতে পারবে না। সেই ধরনের আমার মনে হয় একটি আপনার চার্টার তৈরি করে সেখানে সকলের স্বাক্ষর নেওয়া এক। দ্বিতীয়ত হলো যে ছাত্র রাজনীতি। এই যে ছাত্র সংগঠনগুলো আছে, আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে যে জাতীয় ছাত্র কাউন্সিল, যেখানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। সকল ছাত্র সংগঠন থাকবে, যাদের দায়িত্ব হবে এই দেশে ছাত্র রাজনীতির মধ্যে সংস্কার করা এবং একই সাথে নিজেদের ভিতর ঐক্য ধরে রাখা। আগামী 10টা বছর যদি আপনি ঐক্য ধরে রেখে দেশটাকে এগিয়ে নিয়ে না যেতে পারেন, তাহলে কি হবে? তাহলে আওয়ামী লীগের আমলেও আমি মনে করি যতটুকু উন্নয়ন হয়েছে, আমরা যদি ঐক্য না থাকে, আমাদের যদি ঐক্যে ফাটল তৈরি হয়, নিজেরা যদি মারামারি হানাহানি করি, তাহলে অতটুকু উন্নয়নও আমরা করতে পারবো না। ধন্যবাদ। একটা প্রশ্ন রেখেছিলাম যে রাশেদ ভাই বলেছেন যে বুয়েট এবং আপনার মেডিকেলের ছাত্র রাজনীতি না থাকাই ভালো, হল সংসদ থাকতে পারে। আপনার কি মত? আপনি কি ওনার সঙ্গে একমত নাকি আপনার কোনো দ্বিমত আছে? আমি আসলে এখানে রাশেদের সাথে শতভাগ দ্বিমত পোষণ করছি। শতভাগ দ্বিমত পোষণ কেন করছি? কারণ এই যে এত কোটা নিয়ে কথা বলছেন, এত কিছু, এটাও এক ধরনের কোটাকরণ করাই হয়ে যাচ্ছে না? যে শুধুমাত্র আমাদের একটা পারসেপশনই আছে যে যারা ইঞ্জিনিয়ারিং পড়বে, ডাক্তারি পড়বে বাংলাদেশের কনসেপ্টে তারা ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণদের জন্য রাজনীতি শুধু মানে নিষিদ্ধ, আর নমশূদ্ররাই শুধু রাজনীতি করবে। আমি বুঝেই উঠতে পারছি না যে রাশেদ এই ধারণাটা কোথায় থেকে পেলো যে শুধুমাত্র যারা চিকিৎসা বিজ্ঞানে পড়বে এবং যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তাদেরই শুধু পড়াশোনা করতে হবে এবং তাদের পড়াশোনাটা সবচেয়ে কঠিন।
আমি এই মুহূর্তে যে দেশে বসে আছি সেই দেশের সবচেয়ে ভালো ছাত্রছাত্রীরা কি পড়ে জানেন? তারা পলিটিক্স পড়ে, তারা ইতিহাস পড়ে, তারা সাইকোলজি পড়ে। তো যে দেশে আপনি বাংলাদেশের কনসেপ্টে ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর বলেন, ফিলোসফি পড়ে, আই এম সরি, আমি কাউকে ছোট করতে যাচ্ছি না, সবচেয়ে খারাপ যে ছাত্রটা সে পড়ছে ফিলোসফি, সে পড়ছে হিস্ট্রি। আপনি সেই দেশে, আমরা এখন যে অবস্থায় আছি, এই যে একটা দেশ স্বাধীন হয়ে গেল, 53 বছর হয়ে গেছে, তাও স্টেবিলিটি আসে না। কেন আসে না? আপনি কি একটা ফিলোসফার তৈরি করতে পেরেছেন এই দেশে? আপনি কি একটা ইতিহাসবিদ তৈরি করতে পেরেছেন এই দেশে? তো যতদিন পর্যন্ত আপনার শুধু খালি শিক্ষা এবং কঠিন শিক্ষা, জ্ঞানীগুণী শিক্ষা এবং ব্রাহ্মণের শিক্ষা বলতে আপনি শুধু ডাক্তারি পড়ার, ইঞ্জিনিয়ারিং পড়াকে বুঝবেন, ততদিন এই অবস্থাটাই হবে। আবার আপনি আরেকটা জিনিস দেখেন যে আপনারা ছাত্রদেরকে রাজনীতি করতে বলছেন, তারা রাজনৈতিক দল করছে, কিন্তু সমতালে আপনারা আবার রাজনীতিকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলছেন। আমি আসলে কোনো জায়গাতেই কোনো কিছু নিষিদ্ধ করার পক্ষে নই, শুধুমাত্র শেখ হাসিনার চেহারাটা নিষিদ্ধ করা ব্যতীত। হ্যাঁ, ব্যক্তি শেখ হাসিনা, তার কার্যকলাপ নিষিদ্ধ ব্যতীত আমি আসলে বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি, কোনো ধরনের কোনো কিছু নিষিদ্ধের পক্ষে নই। কারণ আমি বিশ্বাস করি যে এক ধরনের ইনক্লুসিভনেস থাকতে হবে সোসাইটিতে। হ্যাঁ, আর যে শিক্ষা ব্যবস্থার কথা নিয়ে এত কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে তো এত বছর ধরে শিক্ষকতা করে, রাশেদকে আমি আসলে দোষ দিব না, কারণ রাশেদ তো খুব কাছাকাছি সময়ের ছাত্র ছিল। আপনি দেখেন, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি যে জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা কি করেছি জানেন? এই কয়েক বছরে, বিশেষত গত 5-7 বছরে আমরা পিএইচডি দেওয়ার কারখানা খুলেছিলাম। হ্যাঁ, আমরা পার্টিকুলারলি কিছু ডিপার্টমেন্ট এত বেশি পিএইচডি দেই যে পিএইচডির আপনি দেখবেন নামের আগে যে কি আপনার বেনজির সাহেব, তার নামের আগেও একটা ডক্টর আছে। যত বড় বড় আমলা দেখবেন সবার নামের আগে ডক্টরেট একটা বসানো। এবং এই যে রাশেদ বলেছেন যে আগে তো বুয়েটে রাজনীতি ছিল না, কেন ছিল না? কারণ বুয়েটই তখন একমাত্র জায়গা ছিল এবং কিছু পলিটেকনিক ছিল যেখানে আপনি কিছু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেতেন। এই সরকার, মানে গত সরকার, গত 5-7-10 বছরে আপনি জানেন বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় কতগুলো? শুধুমাত্র একটা বিল্ডিং বানিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে। এবং এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় বানানোর একটা ঘোড়ার দৌড়ের মধ্যে আমরা পড়েছি। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, কোটি কোটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে, কিন্তু শিক্ষার মান, সেটা নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে সেটার অবস্থা এতই বেশি খারাপ, এতই বেশি খারাপ। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই অবস্থাটা কেন হলো, কেন সবাই এই, যেমন কয়েকদিন আগে কোনো একটা কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে যাওয়ার জন্য আস্ফালন তৈরি করছে। আপনি কি জানেন যে আইভি লিগ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে কলেজও আছে আমেরিকাতে, সবচেয়ে ভালো পড়াশোনা যেখানে হয়। হ্যাঁ, কেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হতে হবে? কেন হতে হবে জানেন? কারণ আমরা এমন একটা জাতি যে জাতির অলংকার খুব বেশি পছন্দ। কেন আপনার পিএইচডি করতে হবে? এই মুহূর্তে বাংলাদেশ সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বেশি পিএইচডি হোল্ডার বাংলাদেশে। কি কারণ? কারণটা হচ্ছে যে এইটি এবং মানে ডাক্তারি পড়া, এই দুটোই একমাত্র ডিগ্রি যেটা আপনার নামের আগে একটা কিছু বসাতে পারেন আপনি, যেটা দেখে মানুষ আসলে ধরে নিতে পারবে যে আপনার শিক্ষার লেভেলটা কতটুকু। ওই যে অলংকার, এই অলংকারের জন্য আমরা কি করেছি? গণহারে পিএইচডি দিয়েছি। আপনি দেখবেন গত 7-8-10 বছরে এমন কোনো আমলা নাই বড় বড় পজিশনে যাদের পিএইচডি ডিগ্রি নাই, যার কোনো দরকারই নাই পিএইচডি, তার পিএইচডি ডিগ্রি আছে। তো যে কথার মধ্যে ছিলাম যে রাশেদের সাথে আমি আসলে কোনোভাবে একমত হতে পারছি না। আমি চাই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে, কারণ রাজনীতি এমন একটা বিষয় যেটা আপনাকে সচেতন করবে। কিন্তু কেন আজকে ছাত্র রাজনীতির এই দুরবস্থা? আপনি বিশ্বাস করেন, আজকে লিখে রাখেন, আপনারা যা শুরু করেছেন যে 21 বছরে এমপি হতে পারবে, তাই না? অনেক কিছু পরিবর্তন করে ফেলছেন, কিন্তু আপনি লিখে রাখেন কয়েকদিন পর বিসিএস এর যেরকম গাইড বই পাওয়া যায়, এমপি হওয়ারও গাইড বই পাওয়া যায়। কেন একটা ছাত্র 21 বছরে বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো একটা ছাত্র গ্রাজুয়েশনই করতে পারে না, সে স্নাতক ডিগ্রি নিতে পারে না, আপনি তাকে রাজনীতিতে দিচ্ছেন? কেন দিচ্ছেন? ওই একই ঘটনা যে সবাই একটা ঘোড়দৌড়ে নেমেছে না, বিসিএস পরীক্ষায় পাশ করতে হবে। আমাদের ক্লাসের ছেলেমেয়েরা পড়াশোনাই করে না, তারা বিসিএস পাশ করতে চায় এবং শুধুমাত্র পুলিশ হতে চায়।
কেন হতে চায়? ক্ষমতা। আপনি বলে দেন যে এমপি হয়ে গেলে আপনি বিশেষ কোনো সুবিধা পাবেন না, একজন সরকারি কর্মকর্তা যা পায় তাই পাবেন। আপনি কোনো 8 কোটি, 10 কোটি, 50 কোটি দামি গাড়িতে চড়তে পারবেন না। এগুলো শুধু বলে দেন। আপনি দেখেন যে রাজনীতির যে খারাপ জায়গাগুলো আমরা দেখি, ক্ষমতার কুক্ষিগতকরণ, এগুলো সব বন্ধ হয়ে যায়। সো এটাই আসলে আমি বলবো যে আমি আসলে এটার পক্ষপাতী না যে ছাত্ররা এই আমি একটু মুহূর্তে 30 সেকেন্ডে একটি ওনার দল কথাটার করুক উত্তর দিয়ে অথবা দিই, তাহলে মানে ভালো এমপি। হবে। আমি চাই ছাত্ররা পড়াশোনা করুক, যেটা ধন্য- খুব বেশি দরকার। ধন্যবাদ। রাশেদ, আপনি 30 সেকেন্ডে বলবেন। হ্যাঁ, আমি দেখেন, বাংলাদেশ কিন্তু জার্মানি বা আমেরিকার মতো না। আমরা ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারিনি। এই দেশটাকে যদি আপনি জার্মানি করতে চান, আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুরের মতন বানাতে চান, তাহলে আপনার কিন্তু ভালো ডাক্তার লাগবে, ভালো ইঞ্জিনিয়ার লাগবে। আমি কিন্তু আগেই বলেছি যে আমরা রাজনীতি করতে পারবো, আমরা ভালো পলিটিশিয়ান পাচ্ছি, কিন্তু ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার পাচ্ছি না। এই কারণে আমি বলেছি, যেহেতু আমরা এই দুইটা জায়গা আসলে আমরা মজবুত করতে পারিনি, যখন আমরা পারবো তখন সেখানে আমরা ছাত্র রাজনীতি করতে পারলাম। কিন্তু যতক্ষণ না পারতেছি, আপনি এই সংকট, মারামারি, 2 দিন পর পর হানাহানি, বুয়েটের ছাত্ররা বলে আমরা রাজনীতি চাই না, তো জোরপূর্বক আপনি ছাত্র রাজনীতি সেখানে দিতে পারবেন? আপাতত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছে, উনি কি বুয়েটে গিয়ে রাজনীতি চাপিয়ে দিতে পারবে? কুয়েটের ছাত্ররা রাজনীতি চাচ্ছে না, আপনি কি চাপিয়ে দিতে পারবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবার কিন্তু রাজনীতি চাচ্ছে, বাট সেখানে কি তারা সংস্কার বলছে যে ছাত্র রাজনীতির সংস্কার, অর্থাৎ যেখানে চাই সেখানে দেন, এটাই তো গণতন্ত্র। আর যেখানে চাই না সেখানে আপনি জোরপূর্বক চাপিয়ে দিলে সেটা আসলে ভালো হবে না। আশা করি আপা উত্তর পেয়েছে যে এই আমাদের ভালো ডাক্তার নাই, আমাদের ভালো ইঞ্জিনিয়ার নাই, আগে তৈরি করি, দেন সুস্থ রাজনীতির চর্চা যখন আমাদের হয়ে যাবে তখন আমরা সর্বত্র কিন্তু রাজনীতি করতে পারবো। আর আপা যেটি বললেন, আমার মনে হয় এটা সঠিক না যে ভালো ইতিহাসবিদ সেখানে, আমার মনে হয় যে আমেরিকা, ইউরোপে সব থেকে বেশি ভালো ডাক্তার, বেশি ভালো ইঞ্জিনিয়ার। ভালো ডাক্তার এবং ভালো ইঞ্জিনিয়ার না থাকলে কোনোভাবেই দেশটা এগিয়ে যেতে পারে না। আমরা কিন্তু এই কারণে এখনো পর্যন্ত পিছিয়ে আছি, কারণ আমাদের ভালো ডাক্তার নাই, আমাদের ভালো ইঞ্জিনিয়ার নাই, আমাদের ভালো পলিটিশিয়ান আছে, খুব কুটচাল চালতে পারে কিন্তু ওই চিকিৎসা করতে পারে না। ভালো ইঞ্জিনিয়ারিং মানে অবকাঠামোগত যে সেটা কিন্তু পারে না। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি। আপা ক্লিয়ার না হলে তিনি হয়তো আচ্ছা, আবার বলবেন। নাহারি নাই কিছু বলতে যাচ্ছেন, একটু সংক্ষেপে যদি বলেন আপনি। রাশেদের সাথে অ্যাড করতে চাই যে রাশেদ যে বললেন যে পড়াশোনা করলে, বাংলাদেশে পড়াশোনা করলে খুব ভালো ডক্টর এবং ইঞ্জিনিয়ার হতে পারবে, এবং আপনি ডক্টর ইঞ্জিনিয়ার ভালো চাচ্ছেন, আপনি ভালো ইতিহাসবিদ চান না, আপনি ভালো পলিটিক্যাল আপা ভালো সায়েন্টিস্ট চান না ইতিহাসবিদ আমার মনে হয় বাংলাদেশে? অনেক আছে, আপনি নিজেও জানেন বাংলাদেশে অনেক ভালো ইতিহাসবিদ আছে, জানাশোনা মানুষ আছে, সলিমুল্লাহ খানের মতন আমাদের শিক্ষক আছে, এরকম অনেক লেখক আছে, গবেষক আছে, কিন্তু আমাদের ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার এটা বড় সংকট। আমরা একটু প্রসঙ্গ চেঞ্জ করি। না, এখানে তাহলে আমি একটা কথা শুধু বলি যে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, হ্যাঁ, উনি কিন্তু একজন ডক্টর ছিলেন এবং প্রথিতযশা একজন রাজনীতিবিদ ছিলেন। আমার আপনি মনে খোঁজ হয় দিয়ে না দেখেন আপা, এই সেও তার জায়গাটা চিকিৎসার জন্য বিদেশে গিয়েছে, আপনি খোঁজ দিয়ে দেখেন, সেও বিদেশে গিয়েছে। শুনেন, বাংলাদেশ কে না বিদেশে যায় সেটা একটা অন্য প্রসঙ্গ, কিন্তু মোটা দাগে আপনাকে এটা মনে রাখতে হবে, কোনো একটা পার্টিকুলার কোনো প্রফেশনকে, কোনো এডুকেশনকে আপনি এমন এমফাসাইজ দিতে পারেন না যে যেটা অন্য প্রফেশন বা অন্য জায়গাকে একটু অন্যভাবে দেখে। হ্যাঁ, রাজনীতি একটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আমি মনে করি না কোনো প্রফেশনের সাথে, কোনো কিছুর সাথে রাজনৈতিক চিন্তাধারা পোষণ করা একজন মানুষের কোনো ধরনের বিরোধ থাকতে পারে বা কোনো ধরনের অবস্ট্রাকল তৈরি করে। হ্যাঁ, সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট বিষয়। আপনি ভালো ডক্টর চান, ভালো ইঞ্জিনিয়ার চান, আপনাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যেতে হবে। রাজনীতি ইজ নট দ্য অনলি অপশন। আপনি পলিটিক্স বন্ধ করে এটা কোনো ধরনের এনশিওর আপা আপনি করতে আমরা কিন্তু পারবেন কেউ না। পলিটিক্স বন্ধের কথা বলছি না, আমরা বলছি যে রাজনীতি সংস্কার, ছাত্র রাজনীতির সংস্কার। একই সাথে আমি 2টা প্রতিষ্ঠানের কথা স্পেসিফিক ভাবে আমি বলেছি যে আমাদের দেশে ভালো ডাক্তারের সংকট আছে, ভালো ইঞ্জিনিয়ারের সংকট আছে, সুতরাং এই জায়গাটা আগে আমরা ফিল আপ করি। আমাদের ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার হয়ে গেলে দেন ওইখানে আমরা রাজনীতি করলাম, সমস্যা তো নাই, কিন্তু আমরা সেই জায়গাটা এখনো তৈরি করতে পারি নাই। রাশেদ ভাই, আমরা একটু প্রসঙ্গ চেঞ্জ করি। হ্যাঁ, আমি সেটাই মামুন ভালো। ভাইয়ের কাছে একটু ফিরে আসি। সেটা হচ্ছে যে এই যে রাজনীতিতে এখন একটা বিশ্বাস অবিশ্বাসের একটা চলছে, যে বিশেষ করে ছাত্র রাজনীতি, একটা নতুন দল করা নিয়ে, তারপর স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন হবে আগে, কোনটা কি হবে, এই যে এই বিতর্কগুলো কেন আসছে, কি মানে এইগুলো খুবই দরকার ছিল ধরেন? আচ্ছা, আমি বলি যে বিতর্কের সূত্রপাত কিন্তু হয়েছে সরকার গঠন থেকেই। মানে অন্তর্বর্তী সরকার যেভাবে গঠিত হয়েছে এবং যে কম্পোজিশন, সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই যে এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এক হতে পারতো যে এটা একটা বিপ্লবী সরকার হতে পারতো, আর না হলে এটা কমপ্লিটলি একটা
কেয়ারটেকার সরকার টাইপের সরকার হতে পারতো আর কি। কিন্তু দুটার মানে অ্যাডমিকচার হয়েছে, মিশ্রণ হয়েছে। এখানে ছাত্র সমন্বয়কদের তরফ থেকে 3 জন জয়েন করেছেন এবং তখন থেকে কিন্তু বিতর্কের সূত্রপাত। এটা কী ধরনের সরকার আমরা কেউ কিন্তু বলতে পারছি না পরিষ্কার করে, হ্যাঁ। এবং এখন দেখেন 6 মাসের মাথায় কিন্তু এই ব্যাপারটা এলোই যে ওখান থেকে একজন বিযুক্ত হবেন, বিযুক্ত হয়ে নতুন দল গঠিত হবে, সেই দলের প্রধান হবেন, আরও বাকি 2 জন থাকবেন। এবং সেটা নিয়েও প্রশ্ন উঠেছে যে একজন বিদায় হবেন, 2 জন থাকবেন কেন? তাহলে তো একটা যোগসূত্র থাকবে। এবং এদেরকে ঘিরে কিন্তু অনেক বিতর্ক দানা বাঁধছে, অনেক অভিযোগ উঠছে, বিব্রতকর অভিযোগও আছে, তাই না? এবং ক্ষমতার সংস্পর্শে গেলে কিন্তু এই ব্যাপারটা ঘটেই। আমরা দেখব যে অন্যান্য উপদেষ্টা নিয়ে কিন্তু তেমন আলোচনা নাই, কিন্তু এদেরকে নিয়ে কিন্তু অনেক বাজে অভিযোগ আছে, তাই না? মানে অর্থ সংক্রান্ত ইত্যাদি। আমি জানি না এগুলো সত্যতা কতখানি, অভিযোগ আছে, কিন্তু অভিযোগ আছে। কোনো ইনফ্লুয়েন্সার দেখলাম যে এটা নিয়ে ইউটিউব কন্টেন্ট করেছেন আলাদা করে, যে তার কাছে তথ্য প্রমাণ আছে, তাই না? এগুলো তো খুবই বিব্রতকর। এবং পরাজিত পক্ষ, ক্ষমতাচ্যুত পক্ষ এবং তাদের পক্ষে যারা যে আঞ্চলিক শক্তি তৎপর আছে এই সরকারকে আনস্টেবল করতে রীতিমতো, তাই না? প্রকাশ্যে ঘোষণা দিয়ে তারা এটা করছে। তো তাদের জন্য এটা কিন্তু মানে উপাদান, হ্যাঁ, এক ধরনের অস্ত্র, এক ধরনের অস্ত্র, হাতিয়ার, তাই না? তারপরে এই যে মব ভায়োলেন্স যেগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে তাদের যোগসূত্র আছে কিনা এই অভিযোগও আছে, সাংঘাতিকভাবে আছে, হ্যাঁ। মাঝে মাঝে মানে কিছু দায়িত্বহীন পোস্ট তাদের তরফ থেকে দেওয়া হয়, সেগুলো আবার ডিলিট করা হয়। তো কিন্তু ডিলিট করলে তো লাভ নেই, কারণ সব কিছু তো ডকুমেন্টেড থেকে যায়, হ্যাঁ। একবার ভারতের অংশবিশেষকে আমাদের অংশ দেখিয়ে ইত্যাদি কি করা হলো। তারপরে যে 32 নম্বর বাড়ি ভাঙা নিয়েও একটা পোস্ট দেওয়া হলো একজন উপদেষ্টার তরফ থেকে, আবার সেটা বলা হলো যে না, ওটা ইন্ডিকেট করা হয়নি, কিন্তু মানুষ তো সব বোঝে। তো এইগুলো নিয়ে রাজনীতিতে মতপার্থক্য, বিভেদ এবং সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে। আর ছাত্র রাজনীতির যে প্রসঙ্গটা এলো, আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিন্তা করা উচিত যে ছাত্র রাজনীতি বন্ধ থাকা অবস্থায় তাদের রাজনীতি চলতে পারে কিনা, মানে ক্যাম্পাসে। কারণ তারাও তো একটা পলিটিক্যাল এন্টিটি, তাই না? বললে হবে না যে আমরা কোনো অঙ্গ সংগঠন না, হ্যাঁ। তাদেরও ছাত্র সংগঠন হচ্ছে, তাদের রাজনৈতিক দল হচ্ছে। তো তারা শুধু করবে, এটা তো ছাত্রলীগের মতো হয়ে যায় যে তারা শুধু থাকবে, অন্যরা থাকবে না, তাই না? এটা নিয়ে কিন্তু গোল বেঁধেছে। ফলে সব পক্ষকে একটু বুঝতে হবে সিচুয়েশনটা। এবং আমার মনে হয় যে মানে বিপ্লব বলি আর গণ অভ্যুত্থান বলি, এটার যে সারমর্ম, এটার যে ধারাবাহিকতা, এটা বজায় রাখার জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে। ধন্যবাদ। রাশেদ খান, আপনি কি মনে করেন যে মামুন ভাই যেটা বললেন যে ছাত্র রাজনীতি, সরকারি থেকে রাজনৈতিক দল খোলা এবং উপজাতিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো বিভিন্ন জায়গায় আসছে, এগুলো কি অনভিপ্রেত কিনা কিংবা উচিত ছিল কিনা? এগুলো দেখেন, ভাই যেটা বলেছে সেটা দিয়ে আমি শুরু করি। আপনি রাজনীতি করতে পারবেন কুয়েটে, আমি পারবো না, এটা আসলে ফেয়ার না। আপনি যদি না পারেন আমিও মেনে নিব। অর্থাৎ কুয়েটে এইটা কিন্তু এই সাম্যতা থাকতে হবে, কিন্তু সেটা আসলে সেখানে ছিল না। তো যাই হোক, আজকে কিন্তু প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে কুয়েটে রাজনীতি হবে না, ছাত্র রাজনীতি। এখন শিক্ষার্থীরা চায় না, সাধারণ শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি যেখানে চায় না আপনি জোরপূর্বক চাপিয়ে দিলে হিতে বিপরীত হবে। সুতরাং স্টপ, কুয়েটে আর কোনো ছাত্র সংগঠনে রাজনীতি করার দরকার নেই। এখন যদি কুয়েটে শিক্ষার্থীরা মনে করে যে আমরা এখন ছাত্র সংসদ নির্বাচনটা চাই, সেইটা সেখানে হতে পারে। আমার মনে হয় যে অবশ্যই শিক্ষার্থীরা সেই দাবি তারা করবে, আমার দৃঢ় বিশ্বাস। আমি কিন্তু এটাই বলেছি যে যেখানে চাচ্ছে না সেখানে আপনার জোরপূর্বক ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্যান্য কোনো সংগঠনে সেখানে কমিটির কোনো প্রয়োজন নাই। যখন আপনি জোরপূর্বক চাপিয়ে দিতে যাবেন তখনই ক্যাসাল বাঁধবে, ঝামেলা তৈরি হবে। গণ অভ্যুত্থানের পরে এই ধরনের ঝামেলা, অনৈক্য, এই ধরনের ন্যায্যতার প্রশ্নে যে আপনি ভোগ করবেন আমি ভোগ করতে পারবো না, এই সংকটগুলো যখন আমরা দেখব তখন একাধিক সংকট আমাদের সামনে আসবে। আমরা কিন্তু নানান ধরনের সমস্যা ফেস করব। আর যেটি আপনি বললেন যে উপদেষ্টা পদে থেকে আসলে আপনার রাজনীতি করা বা আপনার সংগঠন গড়ে তোলা, আমরা কিন্তু আগেই বলেছি যে প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে রাজনীতি করার, এবং সরকারের মধ্যে যারা রয়েছে, যারা রাজনীতি করতে চায়, তারা আসলে সরকারকে ত্যাগ করে তারা রাজনীতি করতে পারে। কিন্তু কথা হলো রাজনীতি এবং একই সাথে সংগঠন তৈরি করা একটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া। এখন আপনি পদত্যাগ করে একটা দলে এসে হঠাৎ করে আপনি সভাপতি, সাধারণ সম্পাদক বা সহসভাপতি হবেন,
সেখানে কিন্তু প্রশ্ন থেকে যাবে, জনগণের প্রশ্ন, এবং বিভ্রান্তি থাকবে যে আপনি কি আসলে তাহলে ওই যে দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে আপনি ছিলেন না। এই প্রশ্ন থাকবে, অবশ্যই থাকবে। এই জন্যেই আমি বলি যে আপনারা যারা রাজনীতি করতে চান তারা নিজেরা আপনাদের প্রচেষ্টা আপনারা দল গঠন করেন। আর যারা সরকারে গিয়েছে তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কার করা। এখন আপনি অর্ধেক রাষ্ট্র সংস্কার করে আপনি বললেন যে এখন আমার দলটাই গুরুত্বপূর্ণ, দলের দায়িত্ব নেবেন। তাহলে আপনার উদ্দেশ্য কি আসলে রাষ্ট্র সংস্কার করা, নাকি সরকারের সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করা? সেটি নিয়েও কিন্তু প্রশ্ন তৈরি হয়। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দিতে হবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং একই সাথে সেখানে যে উপদেষ্টারা রয়েছে, এই উপদেষ্টারা তো সবার, তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইতিমধ্যে কয়েকটি বক্তব্য দেওয়ার মাধ্যমে তার নিরপেক্ষতা কিন্তু প্রশ্নের মুখোমুখি। তিনি ছাত্রদেরকে বা নতুন দলকে আশীর্বাদ জানিয়েছেন আন্তর্জাতিক কমিউনিটির কাছে। তিনি কি এটা পারেন? পারেন না। তিনি আবার বলছেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, জনগণ আমাকে সমর্থন করেছে। তো ছাত্ররা যখন আপনাকে বলল যে স্যার আপনাকে আমরা প্রধান করতে চাই, আপনার কি দায়িত্ব ছিল না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা, মতামত নেওয়া, পরামর্শ করা? কারণ কি? কারণ হলো আপনি শুধু ছাত্রদের সরকার না, আপনি হতে যাচ্ছেন সবার সরকার। তা আমার মনে হয় যে ডক্টর ইউনূসের এখানে দোষ দিলে ঠিক হবে না। তিনি আসলে বাংলাদেশের পলিটিক্সটা তিনি করেননি। বাংলাদেশের পলিটিক্স করা আর নোবেল পাওয়া কিন্তু এক জিনিস না, এটা আপনাকে বুঝতে হবে। তিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, খুব ভালো, আমাদের জন্য গর্বের বিষয়। এবং আমি এটিও বলছি যে এই যে প্রশাসনের যে অবস্থা এখনো পর্যন্ত, আপনার আওয়ামী দুর্বৃত্তরা প্রশাসনে রয়েছে, পুলিশে রয়েছে, র্যাবে রয়েছে, বিজিবিতে রয়েছে, সর্বত্র কিন্তু আওয়ামী দুর্বৃত্তরা এবং আওয়ামী লীগের সুবিধাভোগীরা রয়েছে। তারপরেও যে এই রাষ্ট্র এখনো পর্যন্ত টিকে আছে, চলছে মোটামুটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও, তাও কিন্তু একমাত্র ডক্টর ইউনূসের ইমেজের উপরে। বাকি উপদেষ্টা নিয়োগ নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। আমাদের দেশে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কি জানেন গ্রামগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি হয়েছে? তিনি কি জানেন যে এখনো পর্যন্ত আপনার দখলদারিত্ব চলছে, চাঁদাবাজি চলছে? এখন কারা করছে এইগুলো? আপনার দায়িত্ব কি? আপনি তো কোনো দলের উপর চাপিয়ে দিয়ে আপনি রেহাই পেয়ে যেতে চান সেটি না, আপনাকে ধরতে হবে। সে যে দলেরই হোক না কেন, যদি হয় বিএনপি তাকে ধরেন, বিএনপিকে বাধা দেবে, গণ অধিকার পরিষদের হলে তাকে ধরেন। যদি আপনার আওয়ামী লীগের কেউ করে থাকে, আওয়ামী লীগের পেতাত্তারা, অনেকে বলছে, আমি দেখলাম যে আওয়ামী লীগের পেতাত্তারা এখন বিভিন্ন দলে যুক্ত হয়ে চাঁদাবাজি করছে, তো তাদেরকে ধরেন। আপনাকে মাথায় রাখতে হবে যে চাঁদাবাজ, সে তার একমাত্র পরিচয় চাঁদাবাজ, সে বরং দলের ভিতরে যুক্ত হয় দলের সম্মান ক্ষুণ্ণ করার জন্য। সুতরাং এই প্রশাসনের দায়িত্ব, এই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব, যারা অন্যায় করবে জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া যাবে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো উপদেষ্টা ডামি এমপিকে পাশে বসিয়ে অনুষ্ঠান করছে, আরও পরে বলবো, এখন এগুলো এত ক্লিয়ার করতেছি না। এবং এই ডামি এমপিরা জামিন পেয়ে যাচ্ছে। স্বৈরাচারের দোসর 572 জন কিন্তু জামিন পেয়েছে। কারা দিয়েছে জামিন? কিসের বিনিময়ে জামিন পেয়েছে? আওয়ামী লীগের রাঘব বোয়ালরা, তারা কলকাতায় ভারতে পালিয়ে গেল কিসের বিনিময়ে? এবং একই সাথে শেখ পরিবারের একজনকে আপনি গ্রেপ্তার করলেন না। সেনা হেফাজতে 626 জন ছিল, তাদেরকে আপনি ধরেন নাই। আপনি কাদেরকে ধরতেছেন? আওয়ামী লীগের লুঙ্গি পরা নিরীহ সাধারণ সমর্থক কর্মীদেরকে, নেতাদেরকে ধরতেছেন গ্রামগঞ্জ থেকে। ছবি তুলতেছেন না, ফটো সেশন করতেছেন, মানুষ তো দেখতেছে যে একজন মানে মাপলার পরা, লুঙ্গি পরা, হ্যাঁ, একজন মানুষকে আপনি ধরে এনেছেন। তো আওয়ামী লীগ তো মোটামুটি বাংলাদেশে একটি বড় দল ছিল, পরবর্তীতে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে যায়। কিন্তু এই দলের নিরীহ মানুষদেরকে ধরে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি মানে আওয়ামী লীগকে নির্মূল করতেছেন? কোনোভাবেই না। বরং যেটি করা দরকার ছিল যে রাঘব বোয়ালকে ধরা, শেখ পরিবারকে ধরা, যারা বড় বড় আপনার অপরাধী ছিল তাদেরকে ধরা, যারা ডামি এমপি ছিল 14 সালের, 18 সালের এবং 24 সালে, তাদেরকে ধরা। কিন্তু আপনি সেগুলো করতে পারেন না। এখনো পর্যন্ত আপনি ডামি এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করতে পারেননি। যে সকল ব্যবসায়ীরা শেখ হাসিনার সাথে বৈঠক করে বলেছিল যে আপা মরণেও আছি, জীবনেও আছি, সবসময় আপনার সাথে আছি, তো সেই ব্যবসায়ীদের আপনি ধরতে পারেন নাই। আপনি তো যে আওয়ামী লীগের যে একটা রেজিম তৈরি হয়েছিল, এই রেজিমের যিনি গড মাদার ছিলেন, তিনি একমাত্র পালিয়েছেন। বাকি আওয়ামী লীগের সেট আপ এখনো পর্যন্ত রয়ে গেছে। তো আওয়ামী লীগের এই সেট আপ রেখে কোনোভাবে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। আমি শেষ করি, তার আগে বলতে চাই যে এই যে উপদেষ্টা পরিষদ, একজন উপদেষ্টা 2-3টা করে মিনিস্ট্রি চালাচ্ছে, সম্ভব এটা? একজন উপদেষ্টার এপিএস আমাকে বলছিল, ভাই আমরা তো একটাই সামলাতে পারি না, হ্যাঁ, এইখানে আমরা 2 দিন বসি, ওইখানে 2 দিন বসি, যখন আমরা এখানে থাকি না তখন কি হয়, সচিব কি করে আমরা জানি না। তো এইভাবে তো রাষ্ট্র সংস্কার হয় না। রাষ্ট্র সংস্কার করতে হলে
এক ব্যক্তি এবং একটা মন্ত্রণালয় বা একটা পদ, এইটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমার সর্বশেষ কথা হলো যে রাষ্ট্র সংস্কারের পূর্ব শর্ত হলো এই উপদেষ্টা পরিষদের সংস্কার। এই মুহূর্তে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। জাতীয় ঐক্য সংহতি অবশ্যই ফিরিয়ে আনতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেটি করেছেন, একটি কমিশন গ্রহণ করেছেন, জাতীয় ঐক্য কমিশন। আমার মনে হয় এই কমিশনের দায়িত্ব এই রাজনৈতিক দলগুলোর ভিতরে সম্পর্ক ধরে রাখা এবং একই সাথে আপনার ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা তৈরি করা। ধন্যবাদ। আমি নাহারিন আই খান আপনার কাছে একটু আসি যে বাংলাদেশে এখন চলছে যে নির্বাচন কোনটা আগে হবে, স্থানীয় সরকার কি জাতীয়? এবং আমরা সবাই জানি যে এর আগে যতগুলো সরকার এই ধরনের সরকার আসছিল, অন্তর্বর্তী সরকার কিংবা কেয়ারটেকার সরকার, সবাই জাতীয় নির্বাচনকেই ফোকাস রেখেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউনূস সরকার স্থানীয় সরকারের ব্যাপারে তাদের একটা মনোভাব দেখাচ্ছে। এইটা আমার প্রশ্ন। সাথে আরেকটা প্রশ্ন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে তিনি কেন বাংলাদেশে ফিরছেন না। এত বড় একটা বিপ্লবের পর ওনার বিরুদ্ধে অনেক মামলাগুলো অলমোস্ট সব মানে খালাস পেয়েছেন সবগুলো মামলায়, এখনও তিনি কেন দেশে ফিরছেন না, কি কারণ থাকতে পারে? আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে নির্বাচন ডিসেম্বরের একটা টাইম টেবিল ছিল এবং সেটা আরও 6 মাস পিছিয়ে যাওয়ার একটা আমরা আশঙ্কার কথা শুনছি, কারণ সংস্কার কমিশন ইতিমধ্যে আরও 3 মাসের সময় পেয়েছে 5টা সংস্কার কমিশন। তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে একটা নির্বাচন কি তাড়াতাড়ি হওয়া উচিত কিনা? প্রথম প্রশ্নটার উত্তর প্রথমে দেই। আপনি যেটা বলছেন যে জাতীয় নির্বাচনটা আগে নাকি স্থানীয় সরকার নির্বাচনটা, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত। কারণ আপনাকে মনে রাখতে হবে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই দায়িত্ব না যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়া। এটার পেছনে যে এক ধরনের যে সবকিছুতেই তো মাস্টার মাইন্ড খুঁজি, আমরা একটা প্ল্যান খুঁজি, তো এটার পেছনে রিয়েলি কোনো একটা প্ল্যান তো নিশ্চয়ই আছে। আপনি দেখেছেন নতুন দল হচ্ছে, তাদের কিছু সময় দেয়া, একটা ভিতটাকে শক্ত করা। আমি তো মনে করি যে এটার পেছনে এক ধরনের কনস্পিরেসি চলছে না। তো জাতীয় নির্বাচনটা, কারণ এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাজই হওয়া উচিত জাতীয় নির্বাচনটাকে এনশিওর করা। স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব তাদের না, এটা আমি মনে করি। আরেকটা যেটা সেকেন্ড প্রশ্ন আপনি করলেন যে সবাই একই কথা বলেন যে জনাব তারেক রহমান কেন বাংলাদেশে ফেরত আসে না। আচ্ছা, এই কথাটা আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, আমার কাছে মনে হয় যে তারেক রহমান যদি এই দেশে না আসে তাতে আপনার আমার সমস্যাটা কি? কারণ এই যে দলটা বিএনপি একটা বিশাল বড় দল, এই যে দলটা চলছে, তাদের নেতাদের যদি কোনো অসুবিধা না থাকে, তাদের ফলোয়ারদের যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে আপনার আমার অসুবিধাটা কোথায় তারেক রহমান না আসলে? আপনি একটা জিনিস দেখেন যে এই দেশটা কেমন একটা দেশ। এই দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে, রণক্ষেত্রে না যেও মানুষ জাতির পিতা হয়ে যেতে পেরেছে, তাই না? তো তারেক রহমানের মতো একজন মানুষ যিনি 2008 সালে এই দেশটা ছেড়েছেন, আমরা কি তাকে ওই জায়গাটাতে অ্যাপ্রিসিয়েট করতে পারি না? যে 2008-এ যে দেশ ছেড়ে চলে গেছেন, একবারও দেশে আসতে পারেন নাই। অন্য অবস্থা হয়ে গেলে তো বিএনপির 100 কোটি ভাগ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই দলটা কিন্তু সেই দলই আছে। আপনি দেখেন বিএনপি কিন্তু কোনোভাবেই কোনো ওয়েতেই ভাঙেনি। হ্যাঁ, তো আমি তো মনে করি যে এটাই তারেক রহমানের এক ধরনের ক্যারিশমা, যে তিনি অত দূরে বসে এত বছর ধরে এখানে আমাদের মাঝে না এসেও তার নেতা নেত্রীদের সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছে না। এটা তো আসলে একটা প্রশংসারই দাবি রাখে, তাই না? তো এটা নিয়ে আমি বুঝি না যে উনি আসবেন, প্রধানমন্ত্রী হয়তো উনিই হবেন, সবকিছু উনার মধ্যে, তো উনি আসে না, এটা নিয়ে আমাদের মাথা ব্যথার তো আমি মনে করি না যে খুব বেশি দরকার আছে। কারণ এতে আমার বিশ্বাস তারেক রহমান আসুক আর না আসুক, তাতে বিএনপির মানে তাদের অভ্যন্তরীণ কোনো সমস্যাই আসলে আমার মনে হয় না তৈরি হয়। এটা অ্যাকচুয়ালি যারা বিএনপির অপোজিশন পার্টিতে আছে, যারা তারেক রহমানকে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাদের একটা কোয়েশ্চেন যে হ্যাঁ কেন উনি বাংলাদেশে আসেন না। হ্যাঁ, তা আমি মনে করি যে উনি বিচক্ষণ, উনি জানেন, উনি যেহেতু এত বছর এই দলটাকে ধরে রাখতে পেরেছেন। আপনি দেখেন যে এই যে ছাত্ররা একটা দল করছে না, করার কথা শুনছি আমরা, এই 6 মাসে কত ধরনের গন্ডগোল। শেখ হাসিনা চলে গেছে, 6 মাসও যায়নি, এর মধ্যেই কিন্তু আওয়ামী লীগের লোকজন বলা শুরু করেছে আমাদের শেখ হাসিনা লাগবে না, হ্যাঁ আমরা একটা ডিফারেন্ট আওয়ামী লীগ তৈরি করব। দেখেন এত বছর বিএনপি যে নিপীড়নের মধ্যে ছিল, বিএনপির কোনো একজন নেতাকে আপনি বলতে পারবেন যিনি বলেছেন যে আমি তারেক রহমানকে মানি না, তারেক রহমানকে দরকার নাই? তাহলে এক বাক্যে
তারেক রহমানকে যদি ওই দলের লোকজন গ্রহণ করতে পারে, তার দলের ভেতর তার যদি জনপ্রিয়তা না কমে, তাহলে উনি দেশে আসা না আসা দিয়ে আসলে তেমন কোনো বড় বিষয় না। এবং আমি মনে করি যে উনি যেভাবে দলটাতে চালাচ্ছেন, চমৎকার ভাবে চালাচ্ছেন, এবং এটা উনি কন্টিনিউ করবেন। এবং উনার নিজস্ব একটা ধারণা আছে যে উনি কবে আসবেন কি কবে আসবেন না। আর আপনার শেষ প্রশ্নটা কি ছিল আমি ভুলে গেলাম, বলেন তো। সেটা শেষে মনে হয় আরেকটা কিছু আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন। শেষ কি আমি জিজ্ঞেস করিনি, করলেন কিন্তু আপনার বলেন। কাছে আর ফিরবো না, সেহেতু আপনার শেষ কমেন্টটা নিতে চাই। বিএনপি গতকাল একটা তিস্তা অভিমুখে তিস্তার ন্যায্য হিস্সা, পানির ন্যায্য হিস্সার জন্য লং মার্চ করেছিল। সেখানে তারেক রহমান বলেছেন যে বিষয়টা তারা ক্ষমতায় গেলে বিষয়টা জাতিসংঘের মাধ্যমে ফয়সালা করবেন। আপনি যেহেতু হ্যাঁ, জিওগ্রাফির টিচার, আপনার বিষয়টা মনে হয় একটু হ্যাঁ, যেহেতু আমি পরিবেশ পড়াই, আপনার কাছে মনে হতে বা এখনকার জেনারেশনের কাছে যারা আহ, এখন জাস্ট 20-22 বছর বয়সী, তাদের কাছে মনে হতে পারে এটা একটা বিএনপি নতুন স্ট্যান্ড। কিন্তু আমি আসলে খুব দৃঢ়তার সাথে বলতে চাই যে বিএনপি কিন্তু সব সময় পানি ইস্যু নিয়ে কথা বলছে। হ্যাঁ, 2009-10 সালে টিপাই মুখ ড্যাম নিয়ে প্রচুর কাজ বিএনপি করেছে, যেটার মধ্যে আমিও ছিলাম একটা সময়। তা আমার কাছে এটা কোনো নতুন কিছু মনে হচ্ছে না। আমি বিএনপিকে সব সময় একটা জাতীয়তাবাদী দল হিসেবে দেখি, যে দল এই দেশের প্রত্যেকটি ভালো কিছুর সাথে ছিল। এবং এই যে পানি নিয়ে এই মুহূর্তে কথা বলাটা, আমি মনে করি না এটা বিএনপির কোনো রাজনৈতিক বা নির্বাচনকে সামনে রেখে বিএনপির কোনো একটা স্ট্যান্ড। বিএনপি সব সময় টিপাই মুখ থেকে শুরু করে যে কোনো ধরনের, ইভেন আপনি ফারাক্কা বাঁধের কথা দেখবেন, যে যখন ভাসানী ফারাক্কা লং মার্চের আয়োজন করেছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু তার সাথে একাত্মতা ঘোষণা করেছিল। তো বিএনপির এটা আসলে নতুন কিছু না। এবং তারেক রহমান যে বক্তব্যটা কালকে দিয়েছেন, আমি খুব মনোযোগ দিয়ে বক্তব্যটা শুনেছি। উনি বলেছেন যে এই পানির হিস্সাটা দিতে হবে এবং এটার জন্য দরকার হলে জাতিসংঘে যেতে হবে। কারণ আমি সবসময় বিশ্বাস করি যে একটা দেশের সাথে বন্ধুত্ব তো আসলে সরকারের সাথে সরকারের হয় না, মানুষের সাথে হয়। এবং ভারত এই পর্যন্ত যত ফারাক্কার পানি থেকে শুরু করে যা, বা টিপাই মুখ ড্যাম বা তিস্তা নিয়ে যা আমাদের সাথে করে, বা আমাদের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে যে কোনো ধরনের বন্যা হলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আমাদের জানাতে হবে, যেটা ভারত কখনোই করে না। তারপরও কি করে আমরা এই দেশটাকে আমাদের বন্ধু প্রতিম দেশ বলি? যদি মিত্রতা এটাই হয়, তাহলে বৈরিতা আসলে কোনটা? তো আমি মনে করি যে বিএনপি একটা খুব মানে ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যখন অন্যান্য দল বা অন্যরা তাদের ভাগবাটোরা নিয়ে এক ধরনের দৌড়াদৌড়ির মধ্যে আছে, বিএনপি ঠিক জায়গাটাতেই নক করেছে, যেটা আসলে এই মুহূর্তে এই দেশের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আহ, আমি মামুন ভাই আপনার কাছে আসি, আমাদের সময় প্রায় শেষ, ছোট করে বলবেন। এই যে কালকে আসিফ মাহমুদ, স্থানীয় সরকার উপদেষ্টা, উনি বললেন যে আওয়ামী লীগের যারা ভালো তাদেরকে নির্বাচনে আসলে আমরা কোনো বাধা দেব না। তো এটা একবারে তারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, আবার আওয়ামী লীগের ভালো মন্দ খুঁজছে, মানে বিষয়টা মানুষের কাছে কিন্তু কনফিউজিং। আচ্ছা, এখানে ওই যে আপা বলছিলেন না যে উনি যে কোনো ধরনের নিষেধাজ্ঞার মানে নিষিদ্ধ করার বিরুদ্ধে, আমি মোটামুটিভাবে আমার ব্যক্তিগত মত যদি জানতে চান, আমিও মোটামুটিভাবে কাউকে নিষিদ্ধ না করার পক্ষে, এবং রাজনীতিতে রেখে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলার পক্ষে। এবং আওয়ামী লীগের ব্যাপারেও আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগের যে অপরাধী অংশ, তাদের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে, যে কোনো মূল্যে করতে হবে। প্রয়োজনে এটা আন্তর্জাতিক আদালতে নিতে হবে, সেই সুযোগও আছে বলে মনে করা হয়, কিন্তু এটা করতে হবে। আর আওয়ামী লীগের মধ্যে যে নিরপরাধ অংশ আছে, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নাই, সেরকম কোনো অপরাধের অভিযোগ নাই, তারা আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ করতে পারে অথবা অন্য নামে দল করতে পারে। যে রাশেদ ভাইও বলছিলেন যে এদের 20 থেকে 25 বা 30% ভোট আছে, তাই না? এই ডামাডোলে কিন্তু এদের ভোট বাড়তেও পারে, বলা যায় না। হ্যাঁ, আমরা এখানে বসে যদি খালি আওয়ামী লীগ উদ্ধার করি তাহলে তো হবে না, বাস্তবতা ভিন্নও হতে পারে, গ্রাউন্ড রিয়েলিটি। তো এবং এই সরকার যদি সফলভাবে দেশ চালাতে পারত এবং আন্দোলনের শক্তিগুলো যদি সংহতি বজায় রাখতে পারত, এবং যদি দ্রুত নির্বাচন এবং গণতন্ত্রের উত্তরণ হয়ে যেত, তাহলে মনে হয় যে পরিস্থিতিটা ভিন্ন হতো। কিন্তু এখন পরিস্থিতিটা একটু জটিল, নির্বাচন হতে দেরি হচ্ছে এবং আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভেদ বাড়ছে, পরিস্থিতির অবনতি হচ্ছে, আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। এই অবস্থায় আমি মনে করি যে ইনক্লুসিভ থাকাটা ভালো, ইনক্লুসিভ থাকা ভালো। আর হচ্ছে যে মানে পরিষ্কার দৃষ্টিভঙ্গি থাকা উচিত প্রত্যেকটা দলের, এক এক সময় এক এক রকম সুবিধা অনুযায়ী কথা বলা, মানে হিসাব নিকাশ থেকে কথা বলা, এটা না বলে রাজনৈতিক
মানে স্বচ্ছতা বজায় রেখে অগ্রসর হলে আমার মনে হয় যে আমাদের বর্তমান সংকট থেকে উত্তরণের পথটা সুগম হবে। ধন্যবাদ। রাশেদ খান, আপনার কাছে কি মনে হয় বা এই আসিফ মাহমুদের বক্তব্য সম্পর্কে আপনার মন্তব্য কি? না শুধু আসিফ মাহমুদ না, আমি দেখলাম যে সার্জিস আলম তিনিও সম্ভবত একই কথা বলেছেন। হ্যাঁ, আমি জানি না আসলে কোন প্রেক্ষাপটে তারা এই বক্তব্য প্রদান করেছেন, তবে আমি একটু মনে করি সংক্ষেপে 1 মিনিটে বলবেন। আমি মনে করি যে আসলে গণহত্যার বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। বিচারটা হোক, বিচার হওয়ার পরে যদি মনে হয় যে সংগঠন হিসেবে আওয়ামী লীগ গণহত্যা পরিচালনা করেছে এবং এই ব্যানারে তারা সংগঠিত হয়েছে, দেন তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আপনার জার্মানিতে নাৎসি বাহিনী নিষিদ্ধ হয়েছে না? দেখেন আমাদের দেশের যে ট্রাইব্যুনাল, সেখানেও কিন্তু যে খসড়া বিধি, সেখানে বলা হয়েছিল যে সংগঠনকে নিষিদ্ধ করা যাবে গণহত্যার দায়ে, পরে তো সেটি এটা পরবর্তীতে উঠিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে অবশ্যই একটি আইন তৈরি করতে হবে, নতুন একটি আইন, এবং আইনের মাধ্যমেই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগের গণহত্যার দায় প্রমাণ করতে সরকার না পারে, দেন নিষিদ্ধ হবে না। আমি মনে করি যে শেখ হাসিনা তো গণহত্যার মাস্টার মাইন্ড, এত সত্য, ওপেন সিক্রেট। সুতরাং এই যে ব্যানারটিকে কেন্দ্র করে তারা এতদিন সংগঠিত হয়েছে, সুতরাং এই ব্যানারটিকে আমি আর রাখার পক্ষে না। কারণ এই ব্যানারটি শুধুমাত্র এই প্রথম না, 71-এর পরেও কিন্তু একবার গণহত্যা হয়েছে। আবার যদি আমরা গণহত্যা না চাই, তাহলে অবশ্যই আওয়ামী লীগকে এই ব্যানারটি বিলুপ্ত করা দরকার। তবে আমি মনে করি আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ কর্মীদের বিষয়ে কিন্তু আমি সবসময় আমার বক্তব্য দিয়েছি যে নিরীহ এবং সাধারণ যারা রয়েছে গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, তাদেরকে অত্যাচার করা যাবে না, তাদেরকে মামলায় হয়রানি করা যাবে না। আপনি কিন্তু জানেন যে আপনার এলাকার এই লোকটা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগকে ভোট দিত, ও অন্যায় করেছে কি করেন না আপনি কিন্তু জানেন। ওকে কিন্তু ঢাকা থেকে আমি ফাঁসাবো না, আপনি যে এলাকায় আছেন আপনি কিন্তু ওকে হয়রানি করতে পারেন। এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে ইনক্লুসিভ হতে হবে, আমাদের চিন্তা মহৎ হতে হবে, আমাদেরকে অন্যায় করা যাবে না। আমরা যদি আবার আরেকটি আওয়ামী লীগ হই, তাহলে কিন্তু এই দেশটা কখনোই ভালো হবে না। সুতরাং আওয়ামী লীগের চরিত্র, ছাত্রলীগের চরিত্র, যুবলীগের চরিত্র কোনো দলের ভিতরে আমি দেখতে চাই না, সেটা গণ অধিকার পরিষদের মধ্যে না, বিএনপির মধ্যে না, কোনো দলের মধ্যে না। যদি ওই চরিত্রের জায়গায় আমরা ফিরে যাই, তাহলে কিন্তু আমাদেরও আওয়ামী লীগের মতন অবস্থা হবে। সুতরাং এখন এই যে 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 যোদ্ধা এখনো পর্যন্ত হাসপাতালে বিছানায় কিন্তু কাতরাচ্ছে। সুতরাং এদের রক্তের সাথে আমরা কোনোভাবেই বেইমানি করতে পারি না। আমাদের নতুন বাংলাদেশ দরকার, এই জন্য অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। কিন্তু কথা হলো এই সরকার তো সংস্কারের জন্য যে ধরনের কাজ করা দরকার সেটা তো করতেছে না। ধন্যবাদ হাসান মামুন, রাশেদ খান এবং নাহারিন খান, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।